বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। লেখিকা যোগফল শূন্য, ষষ্ঠ পর্ব। গান শেষ হয়ে গেছে, কিন্তু তার রেশ যেন এখনো তিথির মনে রয়ে গেছে। বৃষ্টি কিছুটা কমে এসেছে, কিন্তু মৃন্ময়ী বা তিথি কারোরই যেন ঘোর কাটছে না। দুজনেই এখনো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, আর একে অপরকে দেখছে মুগ্ধ চোখে। তাদের মন কি চাইছে তা যেন নিজেরাও জানে না। বেশ কিছুক্ষণ পর হঠাৎ ইতির কণ্ঠ শুনে মৃন্ময়ী আর তিথি দুজনেরই সম্বিত ফিরে। ইতি ছাতা নিয়ে তিথির দিকে এগিয়ে আসতে আসতে বলল, আপু, এ কি করছিস তুই? বৃষ্টিতে ভিজছিস? তোর তো ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়। বলে ইতি তিথিকে তার ছাতার নিচে নিয়ে নিল। তিথির ঠান্ডার সমস্যা আছে শুনে মৃন্ময়ীও কিছুটা হকচকিয়ে যায়। সে তো এটা আগে জানতো না, জানলে কখনোই তিথিকে নিয়ে এত সময় বৃষ্টিতে ভিজত না। ইতি এবার মৃন্ময়ীর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো। মৃন্ময়ী সাথে সাথে অপরাধ বোধে চোখ নামিয়ে মেঝের দিকে তাকিয়ে থাকলো। ইতি ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি জানো না আপুর অ্যাজমার সমস্যা আছে? তুমি আপুকে কিভাবে বৃষ্টিতে ভেজালে? তিথি ইতিকে থামিয়ে দিয়ে বলল, ইতি, মৃন্ময়ের কোনো দোষ নেই, আমি নিজেই বৃষ্টিতে ভিজেছি। তাছাড়া একদিন একটু সময় বৃষ্টিতে ভিজলে এমন কিছুই হবে না। তুই অযথা দুশ্চিন্তা করিস না। হ্যাঁ, কিছু না হলেই ভালো, তুই এবার ঘরে চল। ভেজা জামা কাপড় দ্রুত চেঞ্জ করতে হবে, নয়তো আরো ঠান্ডা লেগে যাবে। বলে তিথির হাত ধরে তাকে নিয়ে সিঁড়ির দিকে চলে গেল ইতি। তিথি যাওয়ার সময় একবার পেছন ফিরে মৃন্ময়ের দিকে তাকালো। দেখলো সে এখনো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে এখন মৃন্ময়ের মুখে বিষাদের ছাপ। তিথির মন খারাপ হয়ে গেল, কিন্তু ইতি সাথে থাকায় সে আর মৃন্ময়কে কিছুই বলতে পারল না। তিথি যাওয়ার পরও মৃন্ময়ী ঠায় দাঁড়িয়ে থাকে ছাদে। বৃষ্টি আবারও বাড়তে শুরু করেছে। মৃন্ময়ী সেদিকে কোনো খেয়াল নেই। তার দুশ্চিন্তা হচ্ছে তিথিকে নিয়ে। তিথির যদি ঠান্ডা লেগে শরীর খারাপ করে তাহলে কি হবে? সে তিথির থেকে কিছু না জেনে কিভাবে এমন বোকামি করতে পারল? তিথি ভেজা জামা কাপড় চেঞ্জ করে শুকনো পোশাক পরে নিয়েছে। তার ভেজা চুলও হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিয়েছে। সুমনা এসে তাকে গরম কফি দিয়ে গেছে। তিথি গায়ে চাদর মুড়ি দিয়ে কফির মগে চুমুক দিল। ইতি এখনো বোনের রুমে আছে। তার খুব দুশ্চিন্তা হচ্ছে তিথিকে, কারণ তিথি অ্যাজমেটিক। ঠান্ডা লাগলেই তার এই সমস্যাটা বেড়ে যায়। তিথির এই সমস্যা নিয়ে তাদের পুরো পরিবারই খুব চিন্তিত। আর সেখানে কিনা মৃন্ময়ী আজ তিথিকে এভাবে বৃষ্টির মধ্যে নিয়ে ভেজালো। ইতি আজ আগে বাসায় চলে এসেছিল, কারণ এত বৃষ্টি দেখে তাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে। বাসায় এসে তিথিকে রুমে না দেখে ভেবেছিল হয়তো ছাদের চিলেকোঠায় বই পড়ছে, তাই ইতি সেখানেই যাচ্ছিল। কিন্তু চিলেকোঠার সামনে গিয়ে দেখলো মৃন্ময়ী ওকে নিয়ে বৃষ্টিতে ভিজছে। ইতি বিড়বিড় করে বলল, মম আজ বাড়ি আসুক, তার আদরের মৃন্ময়ীর কাণ্ডজ্ঞানহীন কাজের কথা সব বলবো। সারাদিন ধরে বৃষ্টি হওয়ায় ঢাকা শহরের অনেক রাস্তায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গেছে, যে কারণে শাহনাজ পারভীন আর রাতে বাড়ি ফিরতে পারলেন না। তিনি ফোন করে তিথিকে জানিয়ে দিলেন আজ তার এক বান্ধবীর বাড়িতে থেকে যাবেন, আগামীকাল ফিরবেন বাড়ি। ওরা যেন তার জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ে। এদিকে শাহনাজ পারভীন রাতে না ফেরায় ইতির আর মৃন্ময়ীর নামে নালিশ জানানো হলো না। রাত প্রায় 12টা বাজে। মৃন্ময়ী তার রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। বৃষ্টি এখনো থামেনি পুরোপুরি। বৃষ্টির রাতগুলোতে তার ঘুম ভালো হয়, কিন্তু আজ মৃন্ময়ীর দু চোখে ঘুম নামছে না। তিথির জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। রিনা তার রুমে দিয়ে গেছিল মম্মি, তাই রাতেও তিথিকে আর দেখা হয়নি। দুশ্চিন্তায় মৃন্ময় শুধু মনে হচ্ছে এই বুঝি তিথির অ্যাজমা অ্যাটাক হলো, আর তিথি অসুস্থ হয়ে পড়ল। এইদিকে আজ বাসায় আঙ্কেল আন্টিও কেউ নেই। কিছু হলে ওরা একা কি করবে সেই চিন্তাতেই মৃন্ময়ের ঘুম যেন আসতেই চাইছে না। অন্যদিকে সে তিথির কাছেও যেতে পারছে না, যদি ইতি আবার কিছু বলে এই ভেবে। অবশ্য এখানে সে ইতিকে কোনো দোষ দিচ্ছে না, বরং বোনের প্রতি ইতির এই কেয়ারিং দেখে খুশিই হয়েছে মৃন্ময়ী। ইতিকে সে এতদিন কেয়ারলেস ভাবত, কিন্তু এখন তার সেই ধারণাটা কিছুটা হলেও পাল্টেছে। মৃন্ময়ী বেলকনি থেকে রুমে ফিরে এলো, কিন্তু বেডে গেল না। সে তার রুমের দরজা খুব সন্তর্পণে খুলে তিথির রুমের দিকে গেল। তিথিকে এক পলক না দেখলে কিছুতেই তার ঘুম আসবে না। আগামীকাল আবার তার মেডিকেলে একটা আইটেম আছে, রাতে না ঘুমালেও সেটা ভালো হবে না। তিথির রুমের দরজা ভেরানো ছিল। মৃন্ময়ী দরজা খুব আস্তে ঠেলে রুমের ভেতরে ঢুকলো। তিথি ঘুমিয়ে পড়েছে।
ইতি ওকে ঠান্ডার ওষুধ খাইয়ে দিয়েছিল যাতে রাতে জ্বর বা শ্বাসকষ্ট শুরু না হয়। এসব ওষুধ খেলে খুব ঘুম পায় তিথির, তাই আজ অন্য দিনের তুলনায় অনেকটা আগেই ঘুমিয়ে পড়েছে সে। ডিম লাইটের মৃদু আলোয় ঘুমন্ত তিথিকে খুব মায়াবী দেখাচ্ছে। মৃন্ময়ী ধীর পায়ে গিয়ে তিথির বিছানায় বসে তিথির দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তিথির দিকে তাকালে কেন যেন সময় কোন দিক দিয়ে পেরিয়ে যায় তার খেয়াল থাকে না মৃন্ময়ের। এবারও তাই হলো, ঠিক কতক্ষণ পেরিয়ে গেছে সেদিকে তার খেয়াল নেই। হঠাৎ তিথি একটু নড়ে উঠে পাশ ফিরতে যাবে, তখন বিছানায় কাউকে বসে থাকতে দেখে বেশ ঘাবড়ে গেল। ধড়ফড়িয়ে উঠে বসে বলল, কে কে ওখানে? মৃন্ময়ীরও হুঁশ ফিরল। তিথিকে আশ্বস্ত করে বলল, নেকার তিথি, আমি মৃন্ময়ী। তিথি হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প অন করলো। মৃন্ময়ী বেশ লজ্জায় পড়ে গেল। এভাবে এত রাতে তিথির রুমে এসে বসেছিল। তিথি কি না কি ভাবল। তিথি জিজ্ঞেস করলো, মৃন্ময়ী তুমি? এত রাতে কোনো দরকার নাকি? মৃন্ময়ী প্রত্যুত্তরে শুধু বলল, সরি। এরপর মাথা নিচু করে অপরাধীর মতো বসে থাকলো। তিথি এবার মৃন্ময়ীর হাত ধরে জিজ্ঞেস করলো, আরে সরি কিসের জন্য? মৃন্ময়ী কিছুই বলল না, আগের মতোই মাথা নিচু করে বসে থাকলো। তিথি দু হাতে মৃন্ময়ের মুখ তুলে ধরলো, তখন মৃন্ময়ের চোখ থেকে কয়েক ফোঁটা জল গাল বেয়ে নেমে আসলো। তিথি ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে মৃন্ময়ী, কাঁদছো কেন তুমি? মৃন্ময়ী কান্না করতে করতে বলল, আমি জানতাম না আপনার এমন অসুখ আছে, নয়তো কখনোই আপনাকে বৃষ্টির মধ্যে ভিজতে দিতাম না, বলে কাঁদতে লাগলো মৃন্ময়ী। তিথি হতবাক হয়ে গেল। এরকম সামান্য কারণে মৃন্ময়ী যে কাঁদবে তা তার ধারণার বাইরে ছিল। আরে আরে, এ কি করছো তুমি, কাঁদছো কেন? আমি তো একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। মৃন্ময়ীর কান্না তবুও থামছে না। তিথি মৃন্ময়ের চোখের জল মুছে দিয়ে বলল, এই দেখো, আমি একদম ঠিক আছি। আরে ওই সমস্যাটা আমার অনেক পুরনো, এখন আর তেমন হয় না, ছোটবেলায় হতো। সত্যি বলছেন তো? হ্যাঁ বোকা মেয়ে, এই জন্য কি কেউ কাঁদে? কান্না থামাও তো, তোমাকে কাঁদলে একদমই ভালো দেখায় না। মৃন্ময়ী এবার কিছুটা শান্ত হয়, হাত দিয়ে চোখের জল মুছে। তিথি এবার হাসতে থাকে মৃন্ময়ের বোকামি দেখে। মৃন্ময়ী খানিকটা লজ্জিত হয় তাতে। তিথি সাইড টেবিলে রাখা পানির গ্লাস নিয়ে মৃন্ময়কে দিয়ে বলল, নাও পানি খাও। মৃন্ময়ী পানি খেলো। তিথি ঘড়িতে তাকিয়ে দেখলো রাত প্রায় 1টা বেজে গেছে। সে মৃন্ময়ীকে জিজ্ঞেস করলো, তা কাল ক্লাস নেই তোমার? মৃন্ময়ী বলল, ক্লাস আইটেম সব আছে। আইটেমও আছে? তাহলে যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত জাগলে কালকে আইটেম দিতে পারবে না। ঠিক আছে। মৃন্ময়ী উঠে চলে যাচ্ছিল। তিথি তখন আবারও তাকে ডাকলো, শোনো। মৃন্ময়ী এগিয়ে এসে বলল, কিছু বলবেন? তিথি তখন উঠে গিয়ে ড্রয়ার থেকে দুটো ওষুধ নিয়ে মৃন্ময়ীকে দেয়। এই নাও, এগুলো খেয়ে ঘুমিও। আমার তো ঠান্ডা লাগেনি, কিন্তু তোমাকে নিয়ে টেনশন হচ্ছে। তুমি অনেকক্ষণ ভিজেছ বৃষ্টিতে, জ্বর আসতে পারে, তাই আগে থেকে ওষুধ খেয়ে রাখা ভালো। মৃন্ময়ী বলল, আমার বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে, বগুড়া থাকতে কত ভিজতাম। আমার কিছুই হবে না, ওষুধ লাগবে না, আমি যাই, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, এসো। মৃন্ময়ী চলে গেল। তিথি কিছু ভেবে আপন মনেই হাসলো কিছুক্ষণ, তারপর সেও শুয়ে পড়ল। ক্লাস এবং আইটেম শেষ করে দুপুরের কিছু পরে বাসায় ফিরল মৃন্ময়ী। শাওয়ার সেরে এসে বিছানায় বসে রেস্ট নিচ্ছিল। সে সময় তার দৃষ্টি যায় স্টাডি টেবিলের উপর রাখা চশমাটার দিকে। মৃন্ময়ী হাত বাড়িয়ে চশমাটা কাছে নিয়ে আসে। এটা তিথির চশমা। গতকাল বৃষ্টিতে ভেজার সময় এটা সে তিথির চোখ থেকে খুলে টবের একপাশে রেখেছিল। তিথি ভুলবশত এটা না নিয়ে চলে গেলে মৃন্ময়ী ছাদ থেকে আসার সময় নিয়ে এসেছিল তিথিকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু এখনো দেয়া হয়নি। মৃন্ময়ী তার ওড়না দিয়ে চশমার গ্লাসটা পরিষ্কার করে তা বিছানার একপাশে রেখে দিল। একটু পর মুন্নি এসে মৃন্ময়ীকে লাঞ্চ করতে ডাকলো। আপি আসো, লাঞ্চ করে নিবে। মৃন্ময়ী জিজ্ঞেস করলো, নেফারতিতি খেয়েছে? তিথি ম্যাম ইউনিভার্সিটিতে আপি, তিনি যাওয়ার সময় বলে গেছেন তার ফিরতে দেরি হবে, তুমি যেন অপেক্ষা না করে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বিকেলে মৃন্ময়ী তিথির রুমে আসলো। রুমে তিথিকে না দেখে বেলকনিতে গেল সে। দেখলো তিথি সেখান থেকে বাড়ির সামনের বাগানটায় কিছু একটা দেখছে। মৃন্ময়ীও গিয়ে তার পাশে দাঁড়ালো। তিথি মৃন্ময়ের উপস্থিতি বুঝতে পারে। বাগানের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আইটেম কেমন হলো? ভালো হয়েছে। এবার তিথি তাকালো মৃন্ময়ীর দিকে। মৃন্ময়ী মৃদুভাবে হাসলো, জবাবে তিথিও হাসলো একটু। মৃন্ময়ী খেয়াল করলো তিথি অপর আরেকটা চশমা পরে আছে। সে কালকের চশমাটা নিয়ে এসেছিল তিথিকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু এখন তিথির চোখে অপর আরেকটা চশমা আছে দেখে মৃন্ময়ী কিছু একটা ভেবে ওই চশমার কথা আর তুলল না। তিথিকে জিজ্ঞেস করলো, কি দেখছিলেন?
তিথি বলল, ওই গাছটা দেখছিলাম। বাগানে অনেক গাছ আছে। মৃন্ময়ী বুঝতে পারল না তিথি কোন গাছটার কথা বলছে, তাই আবার জিজ্ঞেস করলো, কোন গাছটা? তিথি মৃন্ময়ীর একটু কাছে সরে এসে আঙ্গুলের ইশারায় মৃন্ময়ীকে দূরের একটা গাছ দেখিয়ে বলল, অপরাজিতার ওই গাছটা লাগিয়েছিলাম আমি। গাছে কি সুন্দর নীল অপরাজিতা ফুটে আছে, সেটাই দেখছিলাম এতক্ষণ। গাছ দেখাতে তিথি অনেকটাই কাছে চলে এসেছিল মৃন্ময়ীর। এতটা কাছে চলে আসায় মৃন্ময়ী তিথির গায়ে সুন্দর স্মেল পাচ্ছিল। তিথিকে এত কাছে থেকে সে আগে কখনো দেখেনি। মৃন্ময়ী গাছের দিকে না তাকিয়ে তিথির মুখ পানেই কিছুক্ষণ তাকিয়ে থাকে অজানা এক আবেশে। তিথি গাছটা দেখিয়ে বলল, সুন্দর না ফুলগুলো? মৃন্ময়ী এবার সেদিকে তাকায়, বলে, অপরিচিত ফুলগুলো আসলেই সুন্দর, তবে আপনার থেকে বেশি নয়। মৃন্ময়ীর আকস্মিক এমন কথায় তিথি অবাক হয়ে তাকালো ওর দিকে। দেখলো মৃন্ময়ীও তার পানেই চেয়ে আছে, ওর ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। তিথি যেন হঠাৎ করেই অপ্রস্তুত হয়ে পড়ল। কি বলবে বুঝতে না পেরে নিচের দিকে তাকিয়ে লাজুক হাসল। মৃন্ময়ী সেটা বুঝতে পেরে পরিস্থিতি স্বাভাবিক করতে জিজ্ঞেস করলো, আপনার প্রিয় ফুল কি অপরাজিতা? তিথি মুখ তুলে বলল, বলা যায়। আসলে প্রায় সব ফুলই আমার প্রিয়, বিশেষ করে বেলি ফুল, শাপলা আর এই নীল অপরাজিতা বেশি ভালো লাগে। তোমার? আমার অপছন্দের কোনো ফুল নেই, তবে সব থেকে পছন্দের ফুল হাসনাহেনা। তিথি এসে বলল, এই ফুলের স্মেল কিন্তু মন মাতানো। মৃন্ময়ী মনে মনে বলল, আজকের আগে আমিও এটাই জানতাম, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে কারো গায়ের সুবাস হাসনাহেনার গন্ধের থেকেও মন কাড়া। মৃন্ময়ী কিছু বলছে না দেখে তিথি ডাকল, এই মৃন্ময়ী, কোথায় হারালে? ওহ, হ্যাঁ না। কি হ্যাঁ না বলছো? মৃন্ময়ী কথা এড়িয়ে গিয়ে বলল, কিছু না। আপনি কফি খাবেন? খেতে পারি। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ওকে। মৃন্ময়ী কিচেনে চলে যায় কফি বানাতে। তারপর 2 মগ কফি বানিয়ে নিয়ে আসে তার আর তিথির জন্য। সে নর্মালি কফি খায় না, তবে আজ খেতে ইচ্ছে করছে তিথির সাথে। এই নিন আপনার কফি। কিন্তু কথাটা শেষ করার আগেই কয়েকটা হাঁচি দিয়ে বসে সে। তিথি সেটা দেখে হাসতে হাসতে শেষ। মৃন্ময়ী অবাক হলো তিথির এভাবে হাসা দেখে, জিজ্ঞেস করলো, আমার হাঁচি আসতে দেখে আপনার মজা লাগছে? এভাবে হাসছেন কেন? তিথি বলল, তুমি না গতকাল বললে তোমার বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে, ঠান্ডা লাগবে না, এখন তাহলে হাঁচি দিচ্ছ কেন? আপনাদের এখানকার বৃষ্টিতে ভূত আছে, আমাদের ওখানে সারাদিন ভিজলেও ঠান্ডা লাগে না, আর এখানে একটু সময় ভিজতেই লেগে গেছে, বলে আবারও হাঁচি দিল মৃন্ময়ী। মৃন্ময়ীর কথা শুনে তিথি হাসতে হাসতে বলল, বৃষ্টির মধ্যে ভূত থাকে জানা ছিল না, তোমার থেকে না জানি আরো কত কি জানবো। আপনাদের এখানেই শুধু আছে, কফি খান, নয়তো ঠান্ডা হয়ে যাবে। ও হ্যাঁ, কফির জন্য থ্যাঙ্কস। ওয়েলকাম। তিথি কফি নিয়ে তাতে চুমুক দেয়। মৃন্ময়ী তিথির দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে থাকে। সন্ধ্যায় মৃন্ময়ী রুমে ফিরে এসে তিথিকে ফেরত দিতে যাওয়া চশমাটা তার ব্যাগের মধ্যে রেখে দেয়। তিথির কাছে আরও চশমা আছে দেখে মৃন্ময়ের মনে হয়েছে এই একটা চশমা না পেলে তিথির খুব একটা অসুবিধা হবে না। তাই সে ঠিক করে নিয়েছে তিথির এই চশমাটা আর ওকে ফেরত দিবে না, নিজের কাছেই রাখবে খুব প্রিয় কারোর স্মৃতি হিসাবে। মৃন্ময়ী জানে না তিথি কবে কিভাবে তার প্রিয় কেউ হলো, তিথির প্রতি তার এই অতিরিক্ত আবেগ কাজ করার কারণই বা কি বা নাম দেয়া যায় এমন সম্পর্কের। সে শুধু জানে তিথির কাছাকাছি থাকলে তার ভালো লাগে, মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। তিথিকে এক পলক না দেখলে, ওর সাথে একটু কথা না বললে মন অস্থির লাগে। মৃন্ময়ের মনে হয় যদি কখনো তিথির সাথে তার কথা বলা বন্ধ হয়ে যায়, সে হয়তো মরেই যাবে ওর সাথে কথা বলার তৃষ্ণাতে। কয়েকদিন পর সন্ধ্যায় তিথি রুমে বসে পড়াশোনা করছিল, তখন তার ফোনে একটা কল আসলো। তিথি রিসিভ করলো। হ্যালো তিথি, কে? নেহা? হ্যাঁ, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। শোন, তোকে যা বলতে কল করেছিলাম, আমাদের প্রেজেন্টেশন আছে পরশুদিন, জানিস তো? হ্যাঁ, সেদিন তো ম্যাম বলে দিলেন ক্লাসে। হ্যাঁ, এই জন্যই ফোন করলাম। আমরা ঠিক করেছি এবার প্রেজেন্টেশনে সবাই নীল রঙের শাড়ি পরব, তুইও কিন্তু নীল শাড়ি পরে আসিস। সে কি শাড়ি? বারে, প্রেজেন্টেশনে শাড়ি পরবি না? এটা তো অনেকটা ম্যান্ডেটরি বলা চলে। সে তো জানি, কিন্তু শাড়ি পরা অনেক কষ্টকর, সেটা সামলানো তো আরও মুশকিল। ম্যানেজ করে নি কোনোভাবে। আর সময় মতো চলে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। ওকে, রাখছি তাহলে। ওকে, বাই। ফোন রেখে তিথি চিন্তায় পড়ে গেল, কারণ সে শাড়ি পরতে তেমন একটা ভালো পারে না। যে কয়েকবার পরতে হয়েছে সে কয়েকবার হয় পার্লারে গিয়ে পড়েছে, আর নয়তো তার বান্ধবীদেরকেও পরিয়ে দিয়েছে।
এবার কিভাবে পড়বে সেটাই ভাবছে তিথি। তখন তার সুমনা আর মুন্নির কথা মনে পড়ে। সে উঠে কিচেনে যায়। তিথিকে দেখে মুন্নি বলল, ম্যাম, আপনার কিছু লাগবে নাকি? কফি বানাবো? আরে না, সেরকম কিছু না, আমি আসলে একটা হেল্প চাইতে এসেছি। সুমনা বলল, বলুন না ম্যাম, কি হেল্প? আমরা যথাসম্ভব ট্রাই করব। তিথি একটু ইতস্ততভাবে বলল, তোমরা কি শাড়ি পরাতে পারো? আসলে আমার পরশু একটা প্রেজেন্টেশন আছে, সকালে যেতে হবে। এত সকালে পার্লার খোলা পাবো কিনা বুঝতে পারছি না। সুমনা হেসে বলল, ও, এই ব্যাপার। ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনাকে শাড়ি পরিয়ে দিতে পারবো। সুমনা আর মুন্নির কথায় তিথি আশ্বস্ত হয়। সে তাদের ধন্যবাদ জানিয়ে নিজের রুমে ফিরে আসে। মৃন্ময়ী আজ বেশ তাড়াহুড়ো করছে। 9টা থেকে তার ক্লাস। আজ আবার তার দুটো আইটেমও আছে। এখনই 8টা বেজে গেছে। গতরাতে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছিল বলে আজ সময় মতো ঘুম থেকে উঠতে পারেনি। সে তড়িঘড়ি করে গোসল সেরে রেডি হচ্ছে মেডিকেল কলেজে যাওয়ার জন্য। সুমনা আর মুন্নি মিলে তিথিকে সারিয়ে পরিয়ে দিয়েছে। পড়ানো হয়ে গেলে সুমনা তিথির দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনাকে শাড়িটা অপূর্ব লাগছে, মনে হচ্ছে স্বর্গের কোনো অপ্সরা। তিথি লাজুকভাবে হাসলো। মুন্নি বলল, আমাদের ম্যামের নজর না লাগুক। তিথি শাড়ি পরিয়ে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে রুম থেকে বের হয় মায়ের সাথে দেখা করে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। ঠিক সে সময় মৃন্ময়ীও তার কলেজের ব্যাগ গুছাতে গুছাতে রুম থেকে বের হচ্ছিল। তিথি একটু তাড়াহুড়ায় ছিল, তাই সেও কোনো দিকে সেভাবে খেয়াল না করে হাঁটছিল। দরজার কাছে আসতেই অসাবধানতা বশত তিথির সাথে বেশ জোরে সোরেই ধাক্কা লাগে মৃন্ময়ীর। ধাক্কায় তিথি কি ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। কোনো মতে দেয়াল ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে আটকায়। ধাক্কার দরুন তার চশমা চোখ থেকে ছিটকে এসে মৃন্ময়ীর পায়ের কাছে পড়ে। ঘটনার আকস্মিকতায় মৃন্ময়ী হকচকিয়ে যায়। সে ভীষণ ঘাবড়ে গিয়ে পায়ের কাছ থেকে তিথির চশমাটা তুলে নেয়। চশমাটা দিতে যেই না তিথির দিকে তাকায়, অমনি পুনরায় ধাক্কা খায় মৃন্ময়ী। আগের ধাক্কাটা যদিও বাইরে থেকে ছিল, এই ধাক্কাটা পুরোপুরি বুকের মধ্যে গিয়ে লাগে মৃন্ময়ীর। তার দৃষ্টি স্থির হয়ে যায় তিথির উপর। নীল শাড়িতে তিথিকে কি ভীষণ সুন্দর লাগছে। শাড়ি পরার ধরনটা বেশ গোছানো রকমের, প্রত্যেকটা ভাঁজ যেন মেপে মেপে দেওয়া হয়েছে। তিথির খোলা চুল পেছন দিকে কোমর পর্যন্ত বিস্তৃত। মৃন্ময়ীর সাথে ধাক্কা লাগায় তিথির কিছুটা চুল সামনে চলে এসেছে। এতে যেন তাকে আরো বেশি সুন্দরী লাগছে। ঠোঁটে আজ হালকা লিপস্টিক পরেছে তিথির। বাম হাতে একটা ঘড়ি। তিথিকে যেন স্বর্গলোকের কোনো দেবী মনে হচ্ছে। একে তো আকস্মিক ধাক্কা লাগায় তিথি চমকে উঠেছে, তার উপর মৃন্ময়ী এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চোখের পলক পড়ছেই না। মৃন্ময়ীর চোখের ঘোর যেন অদৃশ্যভাবে তিথিকে এসে স্পর্শ করলো। সে হুট করে জিজ্ঞেস করতে পারল না, এভাবে তাকিয়ে আছো কেন? হঠাৎ মৃন্ময়ী একটু এগিয়ে এসে তিথির কপালের সামনে চলে আসা চুলগুলো আলতো হাতে পেছনে নিয়ে দিয়ে তিথির চোখে চোখ রেখে তাকিয়ে রইল। এর আগে মৃন্ময়ী বরাবরই তিথির থেকে নজর লুকিয়ে গেছে, কিন্তু এবারের দৃষ্টিতে যেন স্পষ্ট দৃঢ়তা রয়েছে। মৃন্ময়ী এতটা কাছে এসেছে তিথির কাজল ন্যায় রাঙা চোখ জোড়া দেখার জন্য, কিন্তু কাছে এসে ভালো করে দেখার পর মৃন্ময়ী বুঝল তিথি চোখে কাজল দেয়নি। এই চোখের সৌন্দর্যে কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই, পুরোটাই ঐশ্বরিক সৌন্দর্য। আধ্যাত্মিক বিবেচনায় চোখ মানুষের সবচেয়ে শক্তিশালী ইন্দ্রিয়। চেষ্টা করেও মনের ভাব চোখের উপরে এসে পড়াকে আটকানো যায় না। মনের গতি অতি সূক্ষ্মভাবে চোখে ফুটে ওঠে। তিথির মনের চঞ্চলতাও মুহূর্তেই তার কম্পমান দৃষ্টিতে ভেসে উঠেছে। মৃন্ময়ীর এমন চেয়ে থাকা, এতটুকু কাছে এগিয়ে আসা তার ভেতরে হঠাৎ ঝড় তুলল। চুল ঠিক করার সময় মৃন্ময়ীর হাতের আঙ্গুলের সামান্য ছোঁয়াতেও তিথির সারা শরীর শিউরে উঠল। তিথির হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছে যে সে ভয় পেল পাছে মৃন্ময়ীর কান পর্যন্ত নায়ের শব্দ পৌঁছে যায়। বিপরীতেও ঠিক একই অবস্থা, কিন্তু মৃন্ময়ী আজ বেগতিক না হলেও ঠিক নিয়ন্ত্রণে আছে বলা চলে না। কিছু মুহূর্ত সেভাবেই পেরিয়ে গেল। হঠাৎ তিথি বলে ফেলল, কি দেখছো মৃন্ময়ী? কোনো জবাব না দিয়ে মৃন্ময়ী আরেকটু এগিয়ে এসে তিথির চোখে চশমাটা পরিয়ে দিয়ে বলল, কারো নজর লেগে যাবে। না হয় বলতাম চশমাটা খুলে রাখুন। তিথি থতমত খেয়ে বলল, কেন? আপনার চোখ জোড়া অসম্ভব সুন্দর। তিথির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মৃন্ময়ী নিঃসংকোচ মন্তব্য তাকে আরো লজ্জায় ফেলেছে। অবশ্য এর আগেও বেশ কয়েকবার মৃন্ময়ী তার চোখের প্রশংসা করেছে। প্রতিবারই মৃন্ময়ীর প্রশংসা স্বরূপ বলা কথায় তিথির মনের মধ্যে অস্থিরতা কাজ করেছে। তবে আজকে মৃন্ময়ীর এই ঘোর লাগা দৃষ্টিটা যেন সেই অস্থিরতা আরো বহুলাংশে বাড়িয়ে দিচ্ছে।
তিথি এই কথার উত্তর কি দিয়ে দেয়া যায় ভেবেই পাচ্ছে না। শেষে একটু কাঁপা গলায় বলল, আমি নজর না লাগার জন্য চশমা দেই নাকি? এটা বলেই তিথি দ্রুত পদে নিচে চলে গেল। যাওয়ার সময় নিঃশ্বাস রুদ্ধ করে রাখলো, কারণ তার ভয় হচ্ছে মৃন্ময়ী আবার কিছু বলে তাকে লজ্জায় ফেলে না দেয়। এমনিতেই আজ মৃন্ময়ীর সামনে তার এমন অজানা অস্থিরতা প্রকাশ পেয়ে গেছে। মৃন্ময়ীও এবার একটু লজ্জা পেল, এতক্ষণ এভাবে তিথিকে যা মনে আসছে বলে ফেলার কারণে। নিজের উপর নিয়ন্ত্রণ যে সে কিছুটা হলেও হারিয়েছে সেটা বুঝতে পারল। সাথে সাথে নিজেকে সংযত করে নিয়ে তিথির পিছু পিছু আসতে আসতে বলল, না, তা হবে কেন তবে আপনাকে? কথাটা শেষ করার আগেই সেখানে তিথির মা চলে এলেন। মৃন্ময়ী চুপ করে গেল। শাহনাজ পারভীন তিথিকে শাড়িতে রেখে বললেন, বাহ, তোকে তো দারুণ লাগছে। তিথি তার স্বভাবস্বরূপ আবারও সেই লাজুক হাসি দিল। মৃন্ময়ীও তখন শাহনাজ পারভীনের কথার মধ্যে বলল, আমিও এটাই বলতে চেয়েছিলাম। নেভার ভীষণ সুন্দর লাগছে শাড়িটাতে, চোখ ফেরাতে ইচ্ছে করছে না। মৃন্ময়ের বলা শেষ বাক্যে তিথির বুকের ভেতরে কেমন করে উঠল। সে এখান থেকে এক প্রকার পালিয়ে যেতে চাইল। তাই মাকে বলল, মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি তবে, বলেই সদর দরজার দিকে হাঁটা দিল। শাহনাজ পারভীন তখন ওকে থামিয়ে দিয়ে বললেন, আরে দাঁড়া, কি করছিস? কিছু না খেয়েই চলে যাবি নাকি? মা, দেরি হয়ে যাচ্ছে, ভার্সিটিতে গিয়ে ক্যান্টিনে কিছু খেয়ে নেব। অল্প একটু খেলে তোর এমন কোনো দেরি হবে না, বলে তিথির হাত ধরে ওকে ডাইনিং টেবিলে নিয়ে চেয়ারে বসিয়ে দিলেন। মৃন্ময়ীও তখন দাঁড়িয়েছিল পাশে। শাহনাজ পারভীন বললেন, তুমিও বসো মৃন্ময়ী, ব্রেকফাস্ট করে যাও। মৃন্ময়ী কিছু খেতে ইচ্ছে করছে না, তার আসলেই দেরি হয়ে যাচ্ছে। আজ এখানে তিথি না থাকলে সে এতক্ষণে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যেত, কিন্তু এখন তিথিকে আরেকটু দেখার জন্য সে ব্রেকফাস্ট করতে বসে গেল তিথির পাশে। শাহনাজ পারভীন 2 স্লাইস ব্রেডে বাটার লাগিয়ে তিথি আর মৃন্ময়ীর প্লেটে দিলেন। তিথি খাচ্ছে, তবে মৃন্ময়ীর দৃষ্টি বারবার তিথির দিকেই চলে যাচ্ছে। যদিও তিথি সরাসরি মৃন্ময়ীর দিকে তাকাচ্ছে না, তবে সে বুঝতে পারছে মৃন্ময়ী যে তার দিকেই তাকিয়ে আছে। শাহনাজ পারভীন বললেন, তিথি, তুই যাচ্ছিস যখন মৃন্ময়ীকেও সাথে নিয়ে যা। তিথি জুস খাচ্ছিল, মায়ের এই কথা শুনে হঠাৎই বিষম খেল। শাহনাজ পারভীন বললেন, আরে, আস্তে আস্তে খা, এত তাড়াহুড়ো করছিস কেন বলতো? সবাই উপস্থিত না হলে ম্যাম তো প্রেজেন্টেশন শুরু করবেন না। তিথি টিস্যু নিয়ে মুখ মুছে বলল, না মানে, বলতে গিয়েও তিথি থেমে গেল। মৃন্ময়ীর দিকে তাকালো একবার, তখন মৃন্ময়ীও পুনরায় তার দিকে তাকালো, কিছুক্ষণ আগের সেই একই ঘোর লাগা দৃষ্টিতে। তিথি বুঝতে পারল মৃন্ময়ীর চোখের এই চাহনিতে কিছু একটা আছে, যা আজ বারবার তার বুকের ভেতরে প্রবল আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে। সেই আলোড়নের অস্বস্তিকর পরিস্থিতি থেকে পালাতেই সে এতক্ষণ তাড়াহুড়ো করছিল। মা সেখানে আবার তার সাথেই মৃন্ময়ীকে যেতে বলছেন। কিরে, চুপ করে গেলেই রে? শাহনাজ পারভীনের ডাকে তিথির ভাবনায় ছেদ পড়ে। সে বলে, ঠিক আছে, যাবে। মৃন্ময়ী খুশি হয়। তিথি উঠে গাড়ির দিকে চলে গেল। মৃন্ময়ীও তাকে অনুসরণ করে। গাড়ি চলছে গন্তব্যের উদ্দেশ্যে। তিথি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, একবারও মৃন্ময়ীর দিকে তাকাচ্ছে না। অন্যান্য দিনগুলোই যেদিন তিথি আর মৃন্ময়ীর ক্লাস একসাথে থাকে, তিথি প্রায় প্রতিদিনই মৃন্ময়ীকে লিফট দেয়। যাওয়ার সময় টুকটাক কথাও হয় তাদের মধ্যে, কিন্তু আজ যে তিথি একটু অস্বস্তি বোধ করছে তার সাথে যেতে, তা মৃন্ময়ী বেশ বুঝতে পারছে। সে তিথিকে ডাকলো, নেফারতিটি, আপনার কি নার্ভাস লাগছে? তিথি বাইরের থেকে দৃষ্টি ফিরিয়ে মৃন্ময়ীর দিকে একবার তাকে একটু আমতা আমতা করে বলল, কই না তো, নার্ভাস কেন হতে যাব? যদিও তিথির কণ্ঠস্বরে নার্ভাসনেস প্রকাশ পাচ্ছে। মৃন্ময়ী একটা রহস্যময় হাসি দিয়ে বলল, ও, আমার কাছে মনে হলো আপনি প্রেজেন্টেশন নিয়ে নার্ভাস। তিথি বলল, ও, প্রেজেন্টেশন নিয়ে? একটু নার্ভাস আসলে। প্রেজেন্টেশন নয়তো আপনি কি অন্য কোনো বিষয় ভেবেছিলেন? আমি তো প্রেজেন্টেশনের ব্যাপারে জিজ্ঞেস করলাম। না না, অন্য আর কি ভাববো। আচ্ছা, তাই বলুন। তিথি বুঝতে পারছে না তার আজ এমন অস্থির লাগছে কেন। মৃন্ময়ী চাহনিতে সে কেনই বা এমন অস্বস্তিতে পড়ছে। এমন তো নয় যে এর আগে কোনো মেয়ে তার রূপের প্রশংসা করেনি, মুগ্ধ চোখে তাকায়নি। বরং তার কয়েকটা বান্ধবী তার বয়ফ্রেন্ড নেই কেন এটা অনুসন্ধান করতে তার সাথে ফ্লার্টিং পর্যন্ত করেছিল, পাছে তিথির মেয়ে পছন্দ কিনা বুঝতে। তখন তো এমন অনুভূতি হয়নি, তাহলে এখন মৃন্ময়ের বেলাতেই কেন শুধু সেটা হচ্ছে? তবে কি তার মনের কোথাও মৃন্ময়ের জন্য সুপ্ত? না না, এ কি করে হতে পারে?
তিথিকে এভাবে চুপ করে থাকতে দেখে মৃন্ময়ী হয়তো আরো কিছু বলতো, তার আগেই তিথির ফোনে ওর বান্ধবী নেহার কল চলে এলো। তিথিও রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। এর কিছুক্ষণের মধ্যে গাড়ি মৃন্ময় কলেজের সামনে পৌঁছে গেল। মৃন্ময়ী গাড়ি থেকে নেমে বলল, গুড লাক টু ইউ। তিথি ধন্যবাদ স্বরূপ হাসি দিল। মৃন্ময়ী হাত নেড়ে বিদায় জানালো। তিথির গাড়ির দৃষ্টিসীমার আড়াল হওয়া পর্যন্ত মৃন্ময়ী দাঁড়িয়ে থাকলো সেখানে, এরপর গিয়ে কলেজে ঢুকলো। চলবে।